নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি রয়েছি মদনমোহন হালদার, সহশিক্ষক, মিত্র ইনস্টিটিউশন মেইন, কলকাতা। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ বিষয়ের অন্তর্গত রসায়নের অ্যাসিড, ক্ষার ও লবণ। শুরু হবে আজকে তার প্রথম পর্ব। চলো আমরা স্লাইডে চলে যাই। দেখো, এখানে যে কিছু ছবিগুলো দেখতে পাচ্ছ সেগুলো তোমাদের অত্যন্ত পরিচিত। কিছু ফল আছে, অত্যন্ত প্রিয় তোমাদের ফল। এছাড়া দেখছো যে পান, তার সাথে যে মূল উপাদান সেটা হচ্ছে চুন আছে, সোডা আছে, সাবান দেখতে পাচ্ছ, দই আছে। এ সবই আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোনো না কোনোভাবে ব্যবহার করি। কিন্তু দেখো আম, এই কমলা লেবু বা আপেল বা তেঁতুল বা এছাড়া আরও অন্যান্য যে সমস্ত ফল তোমরা প্রাত্যহিক জীবনে খেয়ে থাকো, তাদের প্রত্যেকের স্বাদ কেমন না টক। আর এই যে চুন বা সোডা, এগুলো কেমন একটু কষাটে লাগে, তাই নয় কি? আর সাবান, এগুলো আবার খুব পিচ্ছিলকারক হয়। তো বিষয়টা হচ্ছে এদের মধ্যে এই যেমন যে সমস্ত ফলের কথা বললাম, এগুলোর মধ্যে একটা খুব সাধারণ একটা যৌগিক পদার্থ থাকে, উপাদান থাকে, সেটা হচ্ছে অ্যাসিড। আর বাকি যেগুলোর কথা বললাম সেগুলোর মধ্যে থাকে ক্ষার। তো আজকের আমরা আলোচনা করব অ্যাসিড, ক্ষার এবং তার সাথে অবশ্যই লবণও। প্রথমেই আসি, অ্যাসিড কাকে বলে। দেখো, যে সমস্ত পদার্থ ক্ষার অথবা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে। ক্ষার ও ক্ষারক কাকে বলে না, যে সমস্ত ধাতব অক্সাইড অথবা হাইড্রক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদেরকে ক্ষারক বলে। কিন্তু সমস্ত ক্ষারক কিন্তু আবার জলে দ্রবীভূত হয় না। এই ক্ষারকগুলির মধ্যে যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় এবং দ্রবীভূত হয়ে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা ক্ষার বলি। আর তো এই অ্যাসিড এবং ক্ষার যদি বিক্রিয়া করে, পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল, আমরা তো অ্যাসিডের সংজ্ঞা জানলাম, ক্ষার ক্ষারকের সংজ্ঞা জানলাম, কিন্তু প্রশ্নটা হলো এই অ্যাসিড বা ক্ষার আমরা চিনব কিভাবে? সবই তো, যেমন ধরো যে সমস্ত অ্যাসিডের কথা বললাম সেগুলো তো সবই কালারলেস, বর্ণহীন। তো আমরা কিভাবে চিনব? এই অ্যাসিড, ক্ষার এগুলো চেনার জন্য এক ধরনের রাসায়নিক পদার্থ আছে, যারা কিনা কি করে না, সেই মাধ্যমে, অর্থাৎ যেটার আমরা পরীক্ষা করতে চাইছি সেই মাধ্যমে উপস্থিত থেকে নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে তারা সেই দ্রবণটির বা পদার্থটির অম্লত্ব, ক্ষারত্ব বা প্রশম অবস্থা নির্দেশ করে। এই নির্দেশ করে বলেই এদেরকে নির্দেশক বা ইন্ডিকেটার্স বলা হয়। সাধারণত এই যে অ্যাসিড, ক্ষার নির্দেশক, এগুলি হয় জৈব মৃদু অ্যাসিড অথবা জৈব মৃদু ক্ষারীয় প্রকৃতির। দেখো, এই নির্দেশক যে বললাম, নির্দেশকগুলো মূলত তিন প্রকারের হয়। একটা হচ্ছে ন্যাচারাল মানে প্রাকৃতিক, অর্থাৎ যেগুলোই প্রকৃতিতে রয়েছে। আর আরেক প্রকার হচ্ছে সিনথেটিক, যেগুলো আমরা আমাদের প্রয়োজনে কৃত্রিমভাবে আমরা পরীক্ষাগারে তৈরি করেছি। যেমন দেখো, এই প্রাকৃতিক যে সমস্তগুলো বললাম তার মধ্যে যেমন হলুদ আছে, টারমারিক, লিটমাস আছে, তোমরা শুনেছ। সিনথেটিক মিথাইল অরেঞ্জ আছে, মিথাইল রেড আছে, ফেনলফথেলিন আছে। আরও একটা নির্দেশক রয়েছে, সেটা হচ্ছে অলফ্যাক্টরি নির্দেশক, বা যেটাকে আমরা বলি ঘ্রাণেন্দ্রিয়, অর্থাৎ যার কিন্তু এই বর্ণ পরিবর্তন হয় না, কিন্তু তার গন্ধের পরিবর্তন হয়। কীরকম? দেখো, এই যে আমরা প্রাকৃতিক নির্দেশক বললাম, লিটমাস, তোমরা হয়তো অনেকে লিটমাসের নামও শুনেছ। এই লিটমাসটা পাওয়া যায় যে লিচেন বা লাইকেন এক ধরনের তোমার উদ্ভিদ আছে, তার থেকে নিষ্কাশিত করা হয়। এই হচ্ছে লিটমাস। লিটমাস সাধারণত লাল লিটমাস আর নীল লিটমাস, এই দুই রকম লিটমাস হচ্ছে পাওয়া যায়। দেখো, লিটমাস কি হয় না, অ্যাসিডে তার বর্ণ হয় লাল, আর ক্ষারে কি হয়, তার বর্ণ হয় নীল। তাহলে দেখো, নিচে একটা ছক দেওয়া আছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যদি লাল লিটমাস
যার অরিজিনাল রঙটা লাল, সেটা যদি আমরা অ্যাসিডে নিমজ্জিত করি বা অ্যাসিডে ডোবাই, তাহলে তার কি হবে? যেহেতু অ্যাসিডে লিটমাসের বর্ণ হয় লাল, তাহলে নিশ্চয়ই লালই থাকবে, কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। কিন্তু সেটা যদি ক্ষারে আমরা করি, নিমজ্জিত করি, তাহলে কি পাবো না নীল বর্ণ ধারণ করবে, কারণ ক্ষারে লিটমাসের বর্ণ হয়। দেখো ঠিক একইভাবে নীল লিটমাস যখন আমি অ্যাসিডে নিমজ্জিত করছি বা অ্যাসিডের সংস্পর্শে আনছি, তখন কি হচ্ছে না লাল হয়ে যাচ্ছে। কিন্তু যখন ক্ষারের সংস্পর্শে আনছি, তখন কিন্তু তার নীল বর্ণই অপরিবর্তিত থাকছে। দেখো আরেকটি প্রাকৃতিক নির্দেশকের কথা আমরা বলেছি। দেখবে বাড়িতে অনেকেই তোমরা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছো যে হয়তো হলুদ কেউ কিছুভাবে ব্যবহার করেছো, তারপরে কি করেছো, হাতে সাবান দিয়ে ওই হলুদটা তুমি তুলতে গেছো। দেখবে হাতে যখনই তুমি সাবান, তখন তোমার হাতটা কিন্তু লাল টাইপের হয়ে যাচ্ছে, রংটা ওঠার পরে কি হচ্ছে, লাল হয়ে যাচ্ছে। কেন না দেখছো যে এই হলুদ ক্ষারের উপস্থিতিতে কি হয়, লাল বর্ণ ধারণ করে। তাহলে বুঝছো এটাও একটা কিন্তু তোমার প্রাকৃতিক নির্দেশক। এছাড়াও আমরা যে কৃত্রিম নির্দেশকের কথা বললাম, যেমন ধরো মিথাইল অরেঞ্জ বলেছি, ফেনোলফথ্যালিন, মিথাইল রেডের কথা বলেছি। দেখো ধরো মিথাইল অরেঞ্জ, তাহলে এর স্বাভাবিক অর্থাৎ অরিজিনাল কালারটা কি আছে না অরেঞ্জ মানে কমলা বর্ণ, কিন্তু অ্যাসিডে কি হয়, লাল হয়, আবার ক্ষারে কি হয়, এটা হলুদ বর্ণ ধারণ করে। আবার দেখো ফেনোলফথ্যালিন একটা অদ্ভুত টাইপের মানে ভীষণ কার্যকরী একটা নির্দেশক, আর কিনা অ্যাসিড এবং প্রোষণের মাধ্যমে কিন্তু কোনো বর্ণ নেই, মানে কালারলেস, ওয়্যারাস কিন্তু বেস অর্থাৎ ক্ষারীয় মাধ্যমে তার রংটা হয় কিন্তু পিঙ্ক, গোলাপি। বুঝতে পারছো? তোমরা পরে জানবে যে এই নির্দেশকের যে বিশেষ একটা গুণ, এই গুণটার উপর নির্ভর করে আমরা ভ্যানিশিং কালার বা বিলীয়মান রঙও কিন্তু আমরা তৈরি করি। দেখো আরেক প্রকারের নির্দেশকের কথা বলছিলাম, যেটা অলফ্যাক্টরি নির্দেশক। তারা কি করে, ঘ্রাণেন্দ্রীয় যে নির্দেশক, তারা কিন্তু বর্ণ পরিবর্তন করে না, তাদের কি হয়, গন্ধের পরিবর্তন হয়। যেমন দেখো পেঁয়াজ, দেখো এই যে পেঁয়াজের যে গন্ধ, সেটা কিন্তু ক্ষারীয় মাধ্যমে তার গন্ধটা কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। পেঁয়াজে একটা ঝাঁঝালো গন্ধ আছে না, যখন তোমরা কাটো বা যখন বাড়িতে দেখো রান্নাঘরে যখন পেঁয়াজ কাটছে, অনেকের চোখে জল চলে আসে, তার কারণটা কি, আর ঝাঁঝের জন্য। সেটা কিন্তু ক্ষারের উপস্থিতিতে সেটা কিন্তু তার গন্ধটা চলে যায়। দেখো এই পরীক্ষাগুলো কিন্তু তোমরা বাড়িতে নিজেরা করতেও পারো। দেখো আমরা এখন একটু হাতে কলমে করে দেখি, যে আমার এখানে কিছু আছে তোমাদের জন্যই এনেছি। তো আজকে আমরা একটু হাতে কলমে দেখা যাক যে নির্দেশক কিভাবে বিভিন্ন মাধ্যমকে নির্দেশ করে। তাহলে চলো দেখা যাক হাতে কলমে। দেখো আমার এখানে কি আছে, লেবু আছে, তোমাদের বাড়িতেই অ্যাভেলেবেল, তোমরা করতে পারো। আর আমার কাছে কি আছে, এই যে রেড লিটমাস, এই যে একটু আগে বলছিলাম লাল লিটমাস। আর কি আছে আমার কাছে, দেখো ব্লু লিটমাস, ঠিক আছে, নীল লিটমাস। এবার দেখি এরা বিভিন্ন মাধ্যমে কি ধরনের বর্ণ পরিবর্তন করে। চলো তোমাদের সামনেই দেখা যাক। আমি একটা নীল লিটমাস নিলাম, নীল লিটমাস নিয়ে আমি সরাসরি এখানে লেবুর যে রস সেখানে আমি স্পর্শ করলাম। দেখো কি রং হয়ে গেল, কি রং হয়ে গেল দেখো। তাহলে নীল লিটমাসটা কি লাল হলো, দেখতেই পাচ্ছ নীল লিটমাসটা তোমাদের লাল হয়ে গেল। এবার দেখা যাক যদি আমি এখানে লাল লিটমাস দিতাম। আমরা ইতিমধ্যেই বলেছি যেহেতু লিটমাসের অ্যাসিডে মাধ্যমে বর্ণ হচ্ছে লাল, তাহলে লাল লিটমাস দিলে স্বাভাবিকভাবে বর্ণের কোনো পরিবর্তন হবার কথা নয়। তাহলে দেখা যাক কাউকে পরীক্ষা করে। দেখো দেখো কোনো বর্ণের পরিবর্তন হলো, লাল যেমন ছিল তেমনই আছে, তাই তো। দেখো বর্ণের কিন্তু কোনো পরিবর্তন হলো না। কিন্তু নীল লিটমাসটা যখনই আমরা দিলাম, তখন দেখো নীল লিটমাসটা হয়ে গেল লাল। এদিকটাও নীল ছিল, দেখো তুমি এটাতেও দিয়ে দাও, তাহলে দেখবে এটা কি হয়ে গেছে, লাল হয়ে গেছে। যদি তোমাদের হাতে এরকম লিটমাস পেপার থাকে, তাহলে তোমরা বাড়িতে যে ধরনের পদার্থগুলো ব্যবহার করো সেগুলো থেকে বলতে পারবে কোনটি আম্লিক না কোনটি ক্ষারীয়। যেমন দেখো আমার কাছে খাবার সোডা আছে, যেটা দেখো তোমাদের ওই বাড়িতে ব্যবহার হয়। চলো দেখা যাক খাবার সোডা কি প্রকৃতির হয়। আমি একটু খাবার সোডা এখানে নিলাম টেস্ট টিউবের মধ্যে, নেওয়ার পর আমি ওর মধ্যে একটু
জল দিয়ে এটাকে কি করলাম, দ্রবণ তৈরি করলাম। আমি এর কি করব না, এটা অম্ল না ক্ষারীয় কি প্রকৃতির সেটা আমরা বিচার করব। ঠিক আছে, তাহলে দ্রবণ তৈরি করলাম। আমি আরও একটি হচ্ছে নীল লিটমাস নিলাম, নিয়ে কি করলাম, দেখো নীল লিটমাসের কোনো বর্ণের পরিবর্তন হলো, যেমন নীল ছিল তেমন নীলই রয়েছে। আচ্ছা চলো এবার দেখা যাক লাল লিটমাসটা নিয়ে এর কোনো বর্ণের কোনো পরিবর্তন হয় কিনা দেখা যাক। যদি লাল লিটমাসের বর্ণ পরিবর্তন হয়, নাও হতে পারে, দেখা যাক কি হয়। দেখো লাল লিটমাস যখন সংস্পর্শে এলো তখন কিন্তু দেখো নীল হয়ে গেছে, তাই তো নীল হয়েছে। তাহলে বুঝতে পারছো যে বেকিং সোডা, যেটা আমরা খাবার সোডা বলি, যেটা বাড়িতে আমরা ব্যবহার করি, তাহলে তার প্রকৃতি কীরকম, অবশ্যই সেটা ক্ষারীয় প্রকৃতির, তাই তো। দেখো আমার কাছে সোডিয়াম কার্বনেটও আছে। তোমাদের বাড়িতে যে তোমরা সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করো, সেই সাবান ডিটারজেন্ট ব্যবহারের যেটা করো সেটা নিয়েও পরীক্ষা করে দেখতে পারো সেটা কি প্রকৃতির। এছাড়া তোমরা যে টুথপেস্ট ব্যবহার করো, দাঁত মাজার তোমার যে মাজন যে ব্যবহার করো, তারও কিন্তু সেটা আম্লিক না ক্ষারীয়, এই সমস্ত কিন্তু তোমরা হাতে কলমে পরীক্ষা করতে পারো। যদি তোমরা একটা লিটমাস, সামান্য একটা লিটমাস স্কুল থেকে হোক বা অন্য কোথাও থেকে যদি তোমরা করতে পারো জোগাড়, তাহলে কিন্তু তোমরা দেখতে পারো। তাহলে দেখো আমি কী নিলাম, এখন নিলাম সোডিয়াম কার্বনেট, মেনলি যেটা হচ্ছে তোমার এই কাপড় কাচার সোডা বা ইত্যাদি, এখানে আমরা সোডিয়াম কার্বনেট থাকে। এবার দেখো তাহলে আমি এখানে দিলাম, কি হলো, নীল লিটমাসের কোনো বর্ণ পরিবর্তন হলো, নীলই রইলো। তার মানে আমরা বুঝতে পারছি এটা কিন্তু ক্ষারীয়, কারণ লিটমাসের বর্ণ নীল থাকে কোথায়, ক্ষার মাধ্যমে। তাহলে দেখা যাক লাল লিটমাসটা দিলে কি হয়। দেখো লাল লিটমাস যখন আমরা দিলাম তখন কিন্তু আমাদের এটা নীল হয়ে গেল। ঠিক আছে, চলো আমরা স্লাইডে ফিরি। দেখো তোমাদের এখানে যে স্লাইড তোমরা দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ, লিটমাস আছে দ্রবণে তাহলে নীল, অ্যাসিড দ্রবণে দেখতে পাচ্ছ লাল, ফেনোলফথেলিন আছে যেটা হচ্ছে অ্যাসিড দ্রবণে আছে বর্ণহীন কিন্তু ক্ষার দ্রবণ হচ্ছে গোলাপি, আবার মিথাইল অরেঞ্জ যেটা অ্যাসিড দ্রবণে লাল কিন্তু ক্ষার দ্রবণে কি আছে, হলুদ। একইভাবে মিথাইল রেডেরও কিন্তু কি হয়, প্রশম মাধ্যমে যেটা কমলা, অ্যাসিড মাধ্যমে লাল এবং ক্ষারীয় মাধ্যমে কি হয়, হলুদ। তাহলে আমরা পরে দেখি। এইবার দেখো এই যে আমি তোমাদের একটু আগে বললাম, বাড়িতে যত রকমের তুমি পদার্থ দেখতে পাও ব্যবহার করো, যেমন লেমন জুস, ভিনিগার বা চুন বা তোমার স্নান করার বা সাবান বা হচ্ছে কাপড় কাচের সোডা, অরেঞ্জ জুস, সবার মধ্যে তুমি যদি লিটমাস দিয়ে দেখো আর যদি তার বর্ণ পরিবর্তন লক্ষ্য করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে বাড়িতে যে সমস্ত পদার্থগুলো আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে, তার মধ্যে কোনগুলি অ্যাসিড এবং কোনগুলি ক্ষারীয়। আশা করি তোমরা এই বিষয়টা খুব সহজেই বুঝতে পারছো এবং বিদ্যালয় থেকে যদি সম্ভবপর হয় লিটমাস নিশ্চয়ই সংগ্রহ করে তোমরা বাড়িতে যত রকমের পদার্থ আছে, এমনকি চা পাতা থেকে শুরু করে, কফি থেকে শুরু করে, দুধ থেকে শুরু করে, এমনকি রক্ত, সব কিছুর তোমরা দেখবে কোনটি আম্লিক বা কোনটি ক্ষারীয় প্রকৃতির। আচ্ছা এবার আমরা চলে যাব এই অ্যাসিডের শ্রেণীবিভাগ। তাহলে আমরা ইতিমধ্যে অ্যাসিড শিখে ফেলেছি কী জিনিস, অ্যাসিড আমরা কিভাবে শনাক্ত করব বুঝেছি। এবার আমরা অ্যাসিডের শ্রেণীবিভাগ যাব। অ্যাসিডের বিভিন্নভাবে আমরা শ্রেণীবিভাগ করতে পারি। যেমন প্রথমে আছে আমরা উৎসের উপর ভিত্তি করে অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দেখো অ্যাসিডের উৎস অনুযায়ী আমরা অ্যাসিডকে দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে কি খনিজ অ্যাসিড বা মিনারেল অ্যাসিড, আর এক হচ্ছে জৈব অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড বা ন্যাচারাল অ্যাসিডও বলা যেতে পারে। খনিজ অ্যাসিড কাদেরকে বলছি না, যে সমস্ত অ্যাসিড অজৈব পদার্থ তথা খনিজ পদার্থ। দেখো খনিজ পদার্থ তোমরা জানো যে পদার্থগুলি খনি থেকে সংগ্রহ করা হয়, বিশেষ করে যখন তোমরা ধাতুবিদ্যা পড়বে তখন তো খনিজ আকরিক এগুলো পড়তেই হবে। তো যাই হোক, সেই সমস্ত পদার্থ থেকে যে অ্যাসিডগুলো উৎপন্ন করা হয় তাদেরকেই আমরা বলি খনিজ অ্যাসিড। যেমন দেখো সালফার বা গন্ধক, সালফার থেকে উৎপন্ন হয় সালফিউরিক অ্যাসিড, তাহলে অবশ্যই সালফিউরিক অ্যাসিড একটা খনিজ অ্যাসিড। সাধারণ লবণ বা খাদ্য লবণ যেটা আমরা বাড়িতে খাই, সেই খাদ্য লবণ থেকে উৎপন্ন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড অবশ্যই একটি খনিজ অ্যাসিড।
পটাশিয়াম বা সোডিয়াম নাইট্রেট, মানে পটাশিয়াম নাইট্রেট অথবা সোডিয়াম নাইট্রেট থেকে উৎপন্ন হয় নাইট্রিক অ্যাসিড, তাহলে নাইট্রিক অ্যাসিড কিন্তু একটি খনিজ অ্যাসিড। দেখো এই প্রসঙ্গে বলে রাখি, সোডিয়াম নাইট্রেট এটি কিন্তু চিলি সল্টপিটার নামে পরিচিত, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, মাথায় রাখবে। আর ফসফরাস থেকে উৎপন্ন হয় ফসফরিক অ্যাসিড, তাহলে এই সমস্ত অ্যাসিড এরা হচ্ছে খনিজ অ্যাসিড। এবার দেখো জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড কিন্তু আমি বলেছিলাম এটা হচ্ছে ন্যাচারাল অ্যাসিডও বটে, তার কারণ এরা কিন্তু উদ্ভিদ বা প্রাণীদেহ থেকেই সংগ্রহ করা হয়। এবং অবশ্যই মনে রাখতে হবে জৈব অ্যাসিড অবশ্যই কার্বন পরমাণু যুক্ত হতে হবে, অর্থাৎ কার্বন পরমাণুযুক্ত যে সমস্ত অ্যাসিড উদ্ভিদ অথবা প্রাণীদেহ থেকে পাওয়া যায় তাদেরকে জৈব অ্যাসিড বলে। যেমন দেখো পিঁপড়ের হুলে উপস্থিত ফর্মিক অ্যাসিড, এই প্রসঙ্গে তোমাদের একটু বলে রাখি, অ্যাকচুয়ালি পিঁপড়ে মানে ল্যাটিন ভাষায় একে বলা হয় ফর্মিকা, তো এই পিঁপড়ের হুল থেকে পাওয়া যায় বলেই একে বলা হয় ফর্মিক অ্যাসিড। ঠিক একইভাবে তোমার ভিনিগার, সেখানে যে অ্যাসিড থাকে তাকে বলি আমরা অ্যাসিডিক অ্যাসিড। দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড। আজকে শুরুতে যে সমস্ত ফলগুলো দেখিয়েছিলাম তার মধ্যে যেমন ধরো অ্যাপেলে থাকে ম্যালিক অ্যাসিড, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, তো এই সমস্ত হচ্ছে তোমার জৈব অ্যাসিড। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে এটা মনে রাখবে যে আমাদের পাকস্থলীতে যখন খাদ্য পরিপাক হয় তখন একটা অ্যাসিড খরিত হয়, নিশ্চয়ই সেটা জানো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো এই প্রাণীদেহের পাকস্থলীতে পাওয়া যায় বলে একে কিন্তু কোনো অবস্থাতেই জৈব অ্যাসিড বলা যাবে না। কেন বলো তো? এর মধ্যে কিন্তু কার্বন পরমাণু নেই। হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি আমরা সংকেত দেখি বা তোমরা জানো যে HCl, এর মধ্যে কার্বন পরমাণু না থাকার কারণে একে কিন্তু জৈব অ্যাসিড বলা যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো আমরা যেখানে ছিলাম তাহলে আমাদের উৎস অনুযায়ী যে অ্যাসিডের শ্রেণীবিভাগ সেটা আমরা পেয়ে গেলাম। এরপরে আসি কনসেন্ট্রেশন অর্থাৎ গাঢ়ত্ব অনুযায়ী। দেখো গাঢ়ত্ব অনুযায়ী অ্যাসিডকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গাঢ় অ্যাসিড, একটা হচ্ছে লঘু অ্যাসিড। মানে কনসেন্ট্রেটেড অ্যাসিড অর্থাৎ গাঢ় অ্যাসিড, যেমন দেখো কনসেন্ট্রেটেড HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, বা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, বা লঘু সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড। এই দুটোর মধ্যে মূলত পার্থক্য কি না, এদের মধ্যে পার্থক্য হচ্ছে এদের লঘু যেটা হয় তার মধ্যে কি হয়, জলের পরিমাণ অর্থাৎ দ্রাবকের পরিমাণ একটু বেশি থাকে আর দ্রাবের পরিমাণটা কম, আর যেটা গাঢ় অ্যাসিড হয় তার মধ্যে জলের পরিমাণটা তুলনামূলক কম থাকে। বুঝতে পেরেছ? আচ্ছা এরপরে আসছি না তাদের আয়নীভবন ক্ষমতার উপরে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় অ্যাসিডের, যে তীব্র অ্যাসিড এবং মৃদু অ্যাসিড। আমরা আয়নীভবন বিভাগের ওপর ভিত্তি করে তীব্রতা অনুযায়ী অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তীব্র অ্যাসিড কাদেরকে বলছি না, যে সমস্ত অ্যাসিড দ্রবণে প্রায় সম্পূর্ণভাবে আয়নিত হয়ে যায় তাদেরকে আমরা বলছি তীব্র অ্যাসিড। যেমন বেশিরভাগ দেখো যে অ্যাসিডগুলোর নাম এখানে রয়েছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে বুঝতে পারছো যে খনিজ অ্যাসিড যেগুলো আমরা একটু আগে পড়ছিলাম উৎস নিয়ে যে খনিজ অ্যাসিড তারা কিন্তু সবই হচ্ছে তীব্র অ্যাসিড হয়। আর মৃদু অ্যাসিড কারা? দেখো উদাহরণ থাকলেই বুঝতে পারছো যে ফর্মিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, তার মানে যে জৈব অ্যাসিড সেগুলি সাধারণত মৃদু অ্যাসিড হয়। মৃদু অ্যাসিড কাদেরকে বলবো না, যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে আংশিকভাবে আয়নিত হয় তাদেরকে আমরা বলছি মৃদু অ্যাসিড। অর্থাৎ এদের যদি আমরা দ্রবণ দেখি তাহলে দেখবো এরা বেশিরভাগটাই অণু আকারে থাকে, খুব কম সংখ্যক আমরা দেখি আয়নিত আকারে থাকে। তাহলে বুঝতে পেরেছ? যদিও এর বাইরে আরও এক প্রকার কিন্তু আমরা অ্যাসিডের শ্রেণীবিভাগ করতে পারি, সেটা হচ্ছে কি ক্ষারগ্রাহিতা অনুযায়ী। ক্ষারগ্রাহিতা কাকে বলছে? দেখো কোনো অ্যাসিডের একটি অণু যত অণু একাম্লিক ক্ষারকে প্রশমিত করতে পারে সেই সংখ্যাকে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলে। দেখো একটু সংজ্ঞাটা যেন মনে হলো কেমন কেমন। এর আরেকটা অল্টারনেট রয়েছে, সেটা তোমরা বের করতে পারো। অ্যাসিডের মধ্যে উপস্থিত প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দ্বারা কিন্তু আমরা ক্ষারগ্রাহিতা পরিমাপ করতে পারি। মানে কোনো অ্যাসিডের মধ্যে যতগুলি হাইড্রোজেন প্রতিস্থাপন করা যায় মানে প্রতিস্থাপন যোগ্য, সেই অনুযায়ী আমরা অ্যাসিডকে শ্রেণীবিভাগ করতে পারি। যেমন ধরো একক্ষারীয় অ্যাসিড, তাহলে একক্ষারীয় অ্যাসিড কি হবে না, অ্যাসিডের অণুতে যদি একটি মাত্র প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে একক্ষারীয় অ্যাসিড। যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। আচ্ছা এটা কিভাবে বের করা যায় চলো দেখা যাক। দেখো এখানে যে সমীকরণটা রয়েছে প্রথমেই দেখো HCl
তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা এর কি করব, তোমার ক্ষারগ্রাহিতা বের করব, তাই তো। তাহলে আমরা বলেছিলাম কি না, একাম্লিক ক্ষারের যত অণুকে প্রশমিত করবে। তাহলে NaOH হচ্ছে একটা একাম্লিক ক্ষার। দেখো সমীকরণটা সমতা বিধান করা আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি HCl প্লাস NaOH ইকুয়াল টু কি আছে, NaCl প্লাস H2O। তার মানে এই এক অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড এক অণু সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করেছে। তাহলে HCl এর ক্ষারগ্রাহিতা কত হবে বুঝতেই পারছো, 1 হবে। আবার যদি তুমি সংকেত দেখো HCl এর, তাহলে দেখো ওর মধ্যে একটি হাইড্রোজেন পরমাণু আছে এবং ওই একটি হাইড্রোজেন পরমাণুই কিন্তু প্রতিস্থাপনযোগ্য বা প্রতিস্থাপিত করা যায়। তাই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা 1 মানে 1। দেখো পরের সমীকরণ দেখো, HNO3 নাইট্রিক অ্যাসিড। সমীকরণও দেখতে পাচ্ছ ওর মধ্যে একটি মাত্র হাইড্রোজেন পরমাণু আছে এবং ওই হাইড্রোজেনটি প্রতিস্থাপনযোগ্য। তাহলে নাইট্রিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত হবে, 1 হবে, 1 হবে। আবার তুমি সমীকরণ দেখো, একাম্লিক যে ক্ষার NaOH তার সাথে যখন বিক্রিয়া করছে পূর্ণ সমতা বিধানযুক্ত সমীকরণ, সেখানে দেখো HNO3 প্লাস NaOH থেকে NaNO3 মানে সোডিয়াম নাইট্রেট লবণ আর জল উৎপন্ন হয়েছে। তাহলে একটি অণু সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করেছে, তাই হচ্ছে HNO3 এর ক্ষারগ্রাহিতা কত হবে, 1। আবার দেখো পরের সমীকরণ, H2SO4 সালফিউরিক অ্যাসিড। এর মধ্যে দুটি হাইড্রোজেন পরমাণু আছে এবং দেখো এই একটি অণু সালফিউরিক অ্যাসিড দুই অণু সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণভাবে প্রশমিত করতে পারে। এবং দেখো ওই দুটো হাইড্রোজেনই কিন্তু কি হয়েছে, ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়ে ওই Na2SO4 সোডিয়াম সালফেট লবণ উৎপন্ন করেছে। খুব ভালো করে সমীকরণের দিকে তাকাও, ছিল H2SO4, উৎপন্ন হলো কি Na2SO4। তার মানে প্রত্যেকটি হাইড্রোজেন, দুটি হাইড্রোজেন সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তাহলে H2SO4 এর ক্ষারগ্রাহিতা কত হবে, 2 হবে। নিশ্চয়ই বুঝতে পারছো। পরের সমীকরণটা লক্ষ্য করো, H3PO4 ফসফরিক অ্যাসিড বা একে আমরা অর্থোফসফরিক অ্যাসিডও বলি। এর মধ্যে 3টি হাইড্রোজেন পরমাণু আছে এবং 3টি সোডিয়াম হাইড্রোক্সাইডের অণুকে সম্পূর্ণভাবে প্রশমিত করে কি করেছে, সোডিয়াম ফসফেট Na3PO4 প্লাস 3H2O। দেখো 3টি হাইড্রোজেনই প্রতিস্থাপন করা গিয়েছে, তাই এর ক্ষারগ্রাহিতা কত হবে, 3 হবে। তাহলে এবার সংজ্ঞাগুলো আরেকবার দেখে নাও। তাহলে দ্বিক্ষারীয় অ্যাসিড আমরা কাকে বলছি না, অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যদি দুটি হয় তাহলে হচ্ছে দ্বিক্ষারীয় অ্যাসিড। উদাহরণ কি, সালফিউরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড। দেখো এই প্রসঙ্গে বলি, এই যে ফসফরাস অ্যাসিড এর সংকেতটা তোমরা লিখে রাখো H3PO3 ফসফরাস অ্যাসিড। সংকেতটা দেখলে দেখতে পাবে এর মধ্যে 3টি হাইড্রোজেন পরমাণু আছে, তা সত্ত্বেও এই 3টি হাইড্রোজেন পরমাণুর মধ্যে মাত্র 2টি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করা যায়, তাই এটি একটি দ্বিক্ষারীয় অ্যাসিড। ত্রিক্ষারীয় অ্যাসিড দেখো, অ্যাসিডের অণুতে 3টি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে, তাকে আমরা বলছি ত্রিক্ষারীয় অ্যাসিড। যেমন একটু আগেই আমরা পড়লাম ফসফরিক অ্যাসিড বা অর্থোফসফরিক অ্যাসিড। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, অনেকের যে ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে যে অ্যাসিডের অণুতে মনে হয় যতগুলি হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে মনে হয় তার ক্ষারগ্রাহিতা কিন্তু ততগুলি হবে। সেটা কিন্তু একেবারেই নয়। আমি একটু আগে একটা উদাহরণ দিয়েছি দ্বিক্ষারীয় অ্যাসিডের, ফসফরাস অ্যাসিড। আরও একটি অ্যাসিডের কথা তোমাদের বলে রাখি, যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। আবার বলছি সংকেতটা CH3COOH বা COOH। এর মধ্যে মোট 4টি হাইড্রোজেন পরমাণু থাকে, কিন্তু কেবলমাত্র একটি হাইড্রোজেন পরমাণুই প্রতিস্থাপন করা যায়। ওই COOH এর যে হাইড্রোজেন পরমাণুটা ওটা প্রতিস্থাপিত করা যায়। ফলে এর মধ্যে 4টি হাইড্রোজেন পরমাণু থাকলেও এটি কিন্তু একটি একক্ষারীয় অ্যাসিড। আরও একটি উদাহরণ তোমাকে দিয়ে রাখি, হাইপোফসফরাস অ্যাসিড। নামটা আরও একবার বলছি, হাইপোফসফরাস অ্যাসিড, সংকেত H3PO2। দেখো এর সংকেতে তুমি 3টি হাইড্রোজেন পরমাণু দেখতে পাচ্ছ, কিন্তু এই 3টি হাইড্রোজেন পরমাণুর মধ্যে মাত্র একটি হাইড্রোজেন পরমাণুই প্রতিস্থাপিত করা যায় বা প্রতিস্থাপনযোগ্য। তাহলে হাইপোফসফরাস অ্যাসিডও কিন্তু একটি একক্ষারীয় অ্যাসিড, যদিও এর মধ্যে 3টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। তাহলে আশা করি ক্ষারগ্রাহিতা বিষয়টা তোমাদের কাছে অত্যন্ত স্পষ্ট হয়েছে। আচ্ছা, এইবার আমরা আসি অ্যাসিড ক্ষার সংক্রান্ত আর্হেনিয়াস তত্ত্ব।
আমরা তো অ্যাসিড ক্ষার কাকে বলে সাধারণ সমীকরণ হিসেবে জেনেছি, সাধারণ সংজ্ঞা হিসেবে জেনেছি, তার বিক্রিয়ার ধরন আমরা বুঝেছি, আমরা অ্যাসিডের শ্রেণীবিভাগ করে ফেলেছি। কিন্তু বিজ্ঞানী আরহেনিয়াস তিনি অ্যাসিডকে সংজ্ঞায়িত করছেন একটু অন্যভাবে। তিনি কি বলছেন না, যে সমস্ত হাইড্রোজেন ঘটিত পদার্থ জলীয় দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন রূপে শুধুমাত্র হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে। তবে এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে জলীয় দ্রবণে কিন্তু H+ আয়ন কখনোই মুক্ত অবস্থায় থাকে না। কি করে, এই হাইড্রোজেন আয়নটি একটি জলের অণুর সাথে যুক্ত হয়ে গিয়ে হাইড্রোক্সোনিয়াম আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে, মানে H+ প্লাস H2O থেকে হচ্ছে H3O+ গঠন করে। দেখো আয়নি ভবনের সমীকরণগুলোর দিকে তাকাও, তাহলে দেখতে পাবে যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিয়োজিত হলে কি উৎপন্ন হতো, H+ প্লাস Cl মাইনাস। দেখো এখানে জলের অণুর সাথে যুক্ত হয়েছে, তাহলে H3O+ প্লাস Cl মাইনাস উৎপন্ন হয়েছে। দেখো HNO3 জলের অণুর সাথে যুক্ত হয়ে গিয়ে তৈরি করলো H3O+ এবং NO3 মাইনাস। আবার একইভাবে H2SO4ও H3O+ এবং HSO4 মাইনাস, মানে বাইসালফেট অ্যানায়ন উৎপন্ন করেছে। আবার দেখো আরেকটি H2SO4 এর বিয়োজন দেখানো হয়েছে, যেখানে হাইড্রোনিয়াম আয়নের সাথে সালফেট আয়ন উৎপন্ন হয়েছে। মানে প্রথম ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডটা আংশিকভাবে বিয়োজিত হয়েছে, পরের যে সালফিউরিক অ্যাসিডের বিয়োজন দেখানো হয়েছে বা আয়নি ভবন দেখানো হয়েছে সেখানে পূর্ণ বিয়োজন হয়েছে। খুব ভালো করে সমীকরণগুলো লক্ষ্য করে দেখো, ক্যাটায়ন মানে ধনাত্মক আধানযুক্ত যে আয়ন কেবলমাত্র এক প্রকারই তৈরি হয়েছে বা একটি উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে H3O+। তাহলে এরাই হচ্ছে আরহেনিয়াসের মতে অ্যাসিড। নিচের সমীকরণটা দিকে খুব ভালো করে দেখো, NaHSO4 এর নাম হচ্ছে সোডিয়াম বাইসালফেট। সে কিনা জলীয় দ্রবণেও কিন্তু H3O+ আয়ন উৎপন্ন করছে, কিন্তু H3O+ আয়ন উৎপন্ন করার সাথে সাথে তার মধ্যে Na+ও উৎপন্ন করছে। তার মানে আরহেনিয়াসের সংজ্ঞা অনুযায়ী একমাত্র ক্যাটায়ন হিসাবে H3O+ উৎপন্ন করেনি, তৎসহ Na+ও উৎপন্ন করেছে। তাহলে আরহেনিয়াসের সংজ্ঞা অনুযায়ী এই সোডিয়াম বাইসালফেটকে কিন্তু অ্যাসিড বলা যাবে না। বুঝতে পেরেছ আরহেনিয়াসের সংজ্ঞা অনুযায়ী? বেশ, এবারে আমরা আরহেনিয়াসের সংজ্ঞা নিয়ে ক্ষারের সংজ্ঞাটা সংজ্ঞায়িত করব। আরহেনিয়াস কাকে বলছেন ক্ষার? না যে সমস্ত যৌগ প্রধানত কারা হয় না ধাতব অক্সাইড অথবা হাইড্রক্সাইড, এরা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে একমাত্র অ্যানায়ন রূপে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আবার একটু হাইলাইটস করছি, একমাত্র অ্যানায়ন রূপে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে, তাদেরকেই ক্ষার বলে। যেভাবে আমরা অ্যাসিডের ক্ষেত্রে বলেছিলাম যে একমাত্র ক্যাটায়ন হিসাবে H3O+ উৎপন্ন করবে, তৎসহ অন্য কোনো ক্যাটায়ন উৎপন্ন করলে তাকে আমরা অ্যাসিড বলবো না। এক্ষেত্রে ক্ষারের ক্ষেত্র একই রকমভাবে একমাত্র অ্যানায়ন হিসাবে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করবে, অন্য কোনো অ্যানায়ন তৎসহ উৎপন্ন করা যাবে না। দেখো নিচে সমীকরণ দেওয়া আছে, NaOH নাম হচ্ছে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইড, আয়নিত হয়ে কি উৎপন্ন করলো, Na+ এবং অ্যানায়ন হিসাবে উৎপন্ন করলো OH- বা হাইড্রক্সিল আয়ন। KOH দেখো K+ প্লাস OH-, আর কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2 আয়নিত হয়ে কি তৈরি করলো, Ca2+ প্লাস 2OH-। বোঝা গেল? তাহলে আরহেনিয়াসের সংজ্ঞা নিয়ে অ্যাসিড ক্ষারের সংজ্ঞা আমরা পড়ে ফেললাম। কিন্তু এই আরহেনিয়াস তত্ত্বের কিছু সীমাবদ্ধতা আমরা দেখব। এই আরহেনিয়াস তত্ত্বের সাহায্যে কিন্তু সমস্ত প্রকার অ্যাসিড বা ক্ষারকে সঠিকভাবে সংজ্ঞায়িত করা যায় না, এটা প্রথমেই বলে রাখলাম। তার কারণটা কি না, আরহেনিয়াস তত্ত্বের এই অ্যাসিড ক্ষারকে সংজ্ঞায়িত করা হয়েছে একমাত্র জলীয় দ্রবণের ওপর ভিত্তি করে, তাদের অন্য কোনো ধর্মের ওপর ভিত্তি করে নয়। যেমন দেখো হাইড্রোজেন ক্লোরাইড মানে HCl, এই হাইড্রোজেন ক্লোরাইড কি করছে না জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে, তাই এই হাইড্রোজেন ক্লোরাইড জলীয় দ্রবণে, তাকে আমরা যদিও হাইড্রোক্লোরিক অ্যাসিড বলেই জানি, তো সে হচ্ছে অম্ল ধর্মরূপে কাজ করে। কিন্তু তরল বা গ্যাসীয় অবস্থায়, এমনকি বেনজিনেও কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড বিয়োজিত হয় না, কোনো আয়ন উৎপন্ন হয় না, ক্যাটায়ন উৎপন্ন করে না। তাই আমরা হাইড্রোজেন ক্লোরাইডকে অন্য কোনো মাধ্যমে বা বিশুদ্ধ তরল বা গ্যাসীয় অবস্থায় তার অম্ল ধর্ম কিন্তু দেখায় না, ফলে আরহেনিয়াস কিন্তু সেই ব্যাখ্যা দিতে পারে না। এছাড়াও
হাইড্রোজেনবিহীন অম্ল বা ক্ষারের ধর্ম আরহেনিয়াস তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। কারণ তোমরা আরহেনিয়াসের যে সংজ্ঞা পড়েছো সেখানে তোমরা দেখলে কি না, অ্যাসিড হলে কি করতে হবে, জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করবে, তার মানে অবশ্যই যৌগের মধ্যে হাইড্রোজেন থাকতে হবে। এবং ক্ষারের ক্ষেত্রে দেখেছো যে জলীয় দ্রবণে আয়নিত হয়ে একমাত্র অ্যানায়ন হিসাবে OH- আয়ন উৎপন্ন করবে, তার মানে সেক্ষেত্রেও কিন্তু তোমার হাইড্রোজেন থাকতে হবে। তার মানে হাইড্রোজেনবিহীন অম্ল বা ক্ষার এর ব্যাখ্যা কিন্তু আরহেনিয়াস দিতে পারেন না। দেখো নিচে আছে লুইস অ্যাসিড বা লুইস ক্ষার। এটা জেনে রাখো যে লুইসের মতে তোমরা যখন বড় হবে তখন লুইসের অ্যাসিড ক্ষারের তত্ত্ব পড়বে, ব্রনস্টেড লাউরি তত্ত্ব পড়বে। তো সেক্ষেত্রে জানতে পারবে যে যে সমস্ত পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তারা কিন্তু অ্যাসিড। যেমন দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, বোরন ট্রাইফ্লোরাইড BF3। দেখো এর মধ্যে কোনো হাইড্রোজেন নেই, পরমাণু নেই, আছে নেই, কিন্তু তা সত্ত্বেও এরা কিন্তু অ্যাসিড রূপে আচরণ করে। একইভাবে দেখো লুইস ক্ষার ইলেকট্রন ডোনার, যারা ইলেকট্রন দান করে, যে সমস্ত পদার্থ ইলেকট্রন দান করে তারা হলো ক্ষার। যেমন দেখো অ্যামোনিয়ার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করে, H2O জলেরও 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, দান করে, ফলে এরা কিন্তু ক্ষার হিসেবে আচরণ করে। কিন্তু এই আচরণ আরহেনিয়াস তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। তার কারণ এই জল বা অ্যামোনিয়া এরা কিন্তু আরহেনিয়াসের সংজ্ঞা অনুযায়ী ওই অ্যানায়ন OH- আয়ন উৎপন্ন করছে না। এরা যখন জলীয় দ্রবণে যখন তোমার আয়নিত হয় NH3, তখন NH4OH উৎপন্ন করে, তখন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তখন বিয়োজিত হয়ে কিন্তু OH- আয়ন উৎপন্ন করে। বুঝতে পেরেছ? এছাড়াও দেখো কোনো আয়ন মানে ক্যাটায়ন, যেমন দেখো NH4+ বা অ্যানায়ন CH3COO-, এদের অম্ল ক্ষার ধর্ম কিন্তু আরহেনিয়াস তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না। তোমরা যখন বড় হবে তখন জানবে এদেরকে বলা হয় অনুবন্ধী অ্যাসিড বা ক্ষার, কনজুগেট অ্যাসিড বেস। অর্থাৎ এই কনজুগেট অ্যাসিড বেসের যে তত্ত্ব এটাও কিন্তু আরহেনিয়াস দিতে পারছে না। তাহলে তোমাদের আমরা অ্যাসিডের বিভিন্ন শ্রেণী বিভাগ, আরহেনিয়াস তত্ত্ব এবং সাধারণ যে সমস্ত বিষয়গুলো আমরা কিভাবে অ্যাসিড চিনব, তোমার এই বিষয়গুলো আজকে পড়লাম। তোমরা খুব ভালো করে বিষয়গুলো অধ্যয়ন করো এবং এখান থেকে বিভিন্ন যে প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো। প্রয়োজনে তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। আজকের প্রথম পর্বের ক্লাস আমাদের এই পর্যন্ত। আমি তোমাদের সঙ্গে ছিলাম মদন মোহন হালদার, সহশিক্ষক, মিত্র ইনস্টিটিউশন মেইন, কলকাতা। সবাইকে ধন্যবাদ।